হ্যালো ফ্রেন্ডস, সবাইকে ওয়েলকাম জানাই নতুন একটি ভিডিওতে। এই মুহূর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখবো সেটি হচ্ছে প্রাথমিক 3929 মামলার আজকের শুনানির বিস্তারিত আপডেট। আজ 8ই মে 2024 তারিখে সুপ্রিম কোর্টে 3929 মামলায় কি কি আপডেট উঠে এলো তা আমরা জেনে নেব এই ভিডিওর মধ্য দিয়ে। তো বিচারপতিরা আজকে কি কি মন্তব্য করেছেন, পিটিশনার এবং রেসপন্ডেন্টের পক্ষ থেকে কে কি আর্গুমেন্ট করলেন, কোন দিকে এগোতে চলেছে এই মামলাটি, এই মামলার আর কোন কোন দিকগুলো উঠে এলো, কখন মামলাটি শুনানির জন্য উঠবে, বিস্তারিত থাকবে এই ভিডিওর মধ্যে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী ধরনের আপডেট পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আজ 8ই মে সুপ্রিম কোর্টের কোর্ট নাম্বার 6 এ মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে প্রাথমিক 2020 সালের যে 16,500 রিক্রুটমেন্টে সেখানে নন জয়নিং 3929 ভ্যাকেন্সিতে নিয়োগের জন্য এই 3929 মামলার বিস্তারিত শুনানি হয়েছে। আজ প্রায় 22 মিনিট ধরে এই শুনানি প্রক্রিয়া চলে, যে মামলাটির ডায়েরি নাম্বার 39305 2022 যার পিটিশনার রয়েছেন সাদেক বিশ্বাস, বা অন্যদিকে আরেকজন পিটিশনার রয়েছেন আলী হোসেন মন্ডল ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো সরাসরি আমরা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে চলে যাব। তো আজকের 3929 মামলাটির বর্তমান স্ট্যাটাস আমরা দেখতে পাচ্ছি। মামলাটির ডায়েরি নাম্বার 39305 2022 পিটিশনার রয়েছেন সাদেক বিশ্বাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। ডায়েরি নাম্বার এখানে রয়েছে, পিটিশনার নাম এখানে রয়েছে, ডায়েরি নাম্বার এখানে উল্লেখ করা রয়েছে, কবে এখানে অ্যাডমিশন করানো হয়েছিল এই মামলাটির ডিটেলসটা রয়েছে, এবং মামলাটির এসএলপি নাম্বার এখানে আপনারা পেয়ে যাবেন, কবে এসএলপি করা হয়েছিল, ভেরিফাইড কবে করা হয়েছিল, এবং প্রেজেন্ট এবং লাস্ট লিস্ট কবে হয়েছিল। দেখুন 8ই মে 2024 তারিখ, অর্থাৎ আজকেই কিন্তু মামলাটি শুনানির জন্য উঠেছিল মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে। তো মামলাটির সিরিয়াল নাম্বার দেখুন 102 নম্বর সিরিয়ালে এই মামলাটি কিন্তু লিস্টেড হয়েছিল এবং তার বিস্তারিত শুনানি হয়েছে। প্রায় 22 মিনিট ধরে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলে। তো মামলাটির বর্তমান স্টেজ কি রয়েছে, বর্তমান কোন পর্যায়ে রয়েছে, দেখুন পেন্ডিং তো বটে কিন্তু ফাইনাল হিয়ারিং এর পর্যায়ে রয়েছে, অর্থাৎ যে কোনো সময় এই মামলাটির ফাইন্ডিং বা আউটকাম বা জাজমেন্ট আসতে পারে। 2014 এর প্রাথমিক টেট থেকে 2020 সালে 16,500 প্রাথমিক শিক্ষক নিয়োগ হয়েছিল। সেখানে প্রাথমিক শিক্ষা পর্ষদ 3929 ভ্যাকেন্সিতে তারা রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্ট করেনি। এই মামলায় অংশগ্রহণকারী বিভিন্ন পিটিশনার যারা বর্তমানে রয়েছেন তারা বিভিন্ন সময় আরটিআই এর মাধ্যমে তারা জানতে পেরেছিলেন যে 3929 ভ্যাকেন্সিতে তারা প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেনি। তো পরবর্তীতে সিঙ্গেল বেঞ্চ অর্থাৎ মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি এই পিটিশনার ভিত্তিক রায় দিয়েছিলেন, অর্থাৎ 252 জন ক্যান্ডিডেটকে তাদের নিয়োগ করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু সেই মামলাটি চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে মাননীয় বিচারপতি সুব্রত তালুকদার মহাশয় তিনি পিটিশনার ভিত্তিক নয় সামগ্রিক একটা রায় দিয়েছিলেন যে এই প্যানেলে যাদের অ্যাকচুয়াল মেধা রয়েছে, অর্থাৎ শুধু পিটিশনার যারা রয়েছে তারা নয়, যারা পিটিশনার নন তাদের সবাইকে সমানভাবে সুযোগ দিতে হবে, মেরিটের ভিত্তিতে যারা আসতে পারবে তারাই আসবে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদ তারপর আবার তারা চ্যালেঞ্জ জানায় এবং সুপ্রিম কোর্টে আজকে এই মামলাটি বিস্তারিত শুনানি হয়েছে। তো এর আগের শুনানিতে মাননীয় বিচারপতিরা প্রাথমিক শিক্ষা পর্ষদকে তাদের এফিডেভিট জানানোর নির্দেশ দেওয়া হয়েছিল। প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে সেই এফিডেভিট তারা জমা করে এবং সেই এফিডেভিটে তারা সবথেকে গুরুত্বপূর্ণ যে তথ্যটি জানায় যে প্রাথমিক শিক্ষা পর্ষদের যে বক্তব্য, এই যে 3929টা ভ্যাকেন্সিতে তারা নিয়োগ প্রক্রিয়া করেনি ঠিকই, কিন্তু সেই ভ্যাকেন্সিটা তারা পরবর্তী নিয়োগের ক্ষেত্রে ক্যারি ফরওয়ার্ড করে দিয়েছে। অর্থাৎ এই 3929টি ভ্যাকেন্সিটা টোটালটাই পরবর্তী যে নিয়োগ প্রসেস অর্থাৎ 2022 সালে যে রিক্রুটমেন্ট প্রসেস করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ তার সঙ্গে ইনক্লুডেড হয়ে গেছে। তো প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে জয়দীপ গুপ্তা স্যার তিনি কথা বলছিলেন, তিনি জানান যে এই 3929 ভ্যাকেন্সিটিতে প্রাথমিক শিক্ষা পর্ষদ নিয়োগ করেনি ঠিকই, একথা একদম সত্য, কিন্তু তারা কেন নিয়োগ করেনি তার কারণ এই যে টোটাল ভ্যাকেন্সিটা আদার দ্যান বেঙ্গলি মিডিয়াম, অর্থাৎ এই ভ্যাকেন্সিটা নেপালি মিডিয়াম, উর্দু মিডিয়াম, উড়িয়া মিডিয়াম বা মারাঠি মিডিয়াম আদার্স যে মিডিয়ামগুলোর স্কুল রয়েছে সেই স্কুলের ভ্যাকেন্সিটা সেখানে এই পর্যাপ্ত পরিমাণে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি, তার কারণে এই ভ্যাকেন্সিটা ছিল। তো এরপর মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদের যে হয়ে যিনি কথা বলছিলেন জয়দীপ গুপ্তা, তিনি কি তাকে জিজ্ঞেস করেন যে ইতিমধ্যে সিঙ্গেল বেঞ্চ যে 252 জন ক্যান্ডিডেটের জন্য যে অর্ডার দিয়েছিল এবং এই 252 জনের পরিপ্রেক্ষিতে আপনারা যে এফিডেভিট ফাইল করেছেন তার ডিটেলসটা একবার পড়ে শোনান। তখন জয়দীপ গুপ্তা স্যার তিনি এই 252 জনের যে এফিডেভিট বা তার যে ডিটেলস সেটা সম্পূর্ণটাই পড়ে শোনান। সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটি দিয়েছিলেন সেই ডিটেলস তার পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা, তিনি কি কি অর্ডার দিয়েছিলেন, কোন ডেটে কি কি করার নির্দেশ দিয়েছিলেন সমস্তটা তিনি পড়ে শোনান। সেখানে 252 জন ক্যান্ডিডেটের নতুন করে চাকরির নির্দেশ এসেছিল, সেখানে তাদের কাস্ট মিডিয়ামের ভিত্তিতে তাদেরকে নিয়োগ করতে হবে এবং যাদের এজ পেরিয়ে গেছে তাদের যে রিক্রুটমেন্ট যে নোটিফিকেশন ডেট ছিল সেই ডেট ধরে তাদের এজকে কনসিডার করতে হবে। তখন মাননীয় বিচারপতি ঋষিকেশ মহাশয় তিনি বলেন যে এই অর্ডারটি শুধুমাত্র এই 252 জন পিটিশনার যারা ছিল তাদের জন্য ইফেক্টেড হয়েছিল। ইয়েস মাই লর্ড। তাহলে এখানে কোনো রকম ভাবে আদার কোনো পার্সন এখানে ইনক্লুডেড হতে পারেনি। ইয়েস মাই লর্ড। তখন প্রশান্ত স্যার বিচারপতি তিনি জিজ্ঞেস করেন যে সিঙ্গেল
বেঞ্চ যে অর্ডারটি দিয়েছে সেখানে কি কোনো মেরিট লিস্টের ভিত্তিতে করেনি, নাকি শুধুমাত্র পিটিশনারদের ভিত্তিতে, পিটিশনার যারা ছিলেন তাদেরকেই নিয়োগের নির্দেশ দিয়েছিল? তখন গুপ্তবাবু জানান যে শুধুমাত্র পিটিশনারদের উপরেই এই অর্ডারটি এসেছিল। মাননীয় বিচারপতি প্রশান্ত মিশ্রা স্যার তিনি আরো জিজ্ঞেস করেন যে সেখানে কি কোনো রকম ভাবে এক্সামিনেশন প্রসেস হয়েছিল? তখন জয়দীপ গুপ্তা স্যার তিনি বলেন যে মাই লর্ড, এটা একটা রিক্রুটমেন্ট প্রসেস। এই রিক্রুটমেন্ট প্রসেসে টোটাল যে টেটের মার্কস, তার একাডেমিক কোয়ালিফিকেশন এবং তাদেরকে ইন্টারভিউ নেওয়া হয়েছে এবং অ্যাপটিটিউড টেস্ট গ্রহণ করা হয়েছিল, তার উপর বেস করেই এদেরকে নিয়োগের প্রসেসটা এগিয়েছিল। এরপর ডিভিশন বেঞ্চ এই অর্ডারটির উপর মডিফিকেশন নিয়ে আসে, সেই বিষয়টিও তুলে ধরা হয়। তখন প্রশান্ত মিশ্রা স্যার তিনি বলেন যে সিঙ্গেল বেঞ্চ যে অর্ডারটি দিয়েছে অর্থাৎ শুধুমাত্র পিটিশনার ভিত্তিক অর্ডার দিয়েছে, কিন্তু ডিভিশন বেঞ্চ সেই অর্ডারটিকে মডিফিকেশন নিয়ে এসেছে, অর্থাৎ সেটাকে একটা মেরিটের বেসিসে সেই রিক্রুটমেন্ট প্রসেসটা করতে বলেছিল। অর্থাৎ সিঙ্গেল বেঞ্চের যে অর্ডার, সেই অর্ডারটাকে সেট অ্যাসাইড করে দিয়েছে ডিভিশন বেঞ্চ। তাহলে তখন আপনারা সুপ্রিম কোর্ট এসে কেন এসএলপি করেননি? অর্থাৎ বেশ কিছু পার্টি তারা প্রথম দিকে এই মামলার সঙ্গে যুক্ত না থাকলেও পরবর্তীতে এই মামলার সঙ্গে যুক্ত হতে চেয়েছে, তাদের জন্য মাননীয় বিচারপতিরা এই প্রশ্নগুলি করেন। তো সামগ্রিকভাবে পর্ষদের যে বক্তব্য যে এই মামলার সঙ্গে যারা পিটিশনার রয়েছেন সবাই এই মামলায় এই নিয়োগ প্রসেসে তারা অংশগ্রহণ করেছিল, তারা সেইখানে সুইটেবল ক্যান্ডিডেট পাওয়া যায়নি খুঁজে, তার ফলে এই সমস্ত ক্যান্ডিডেটরা বর্তমানে মামলা করছে। এই সমস্ত ক্যান্ডিডেটরা সবাই এক একটা করে ইনএলিজিবল ক্যান্ডিডেট। এই মামলায় 2017 টেট পাস ক্যান্ডিডেটের পক্ষ থেকেও তারা এই মামলার সঙ্গে পার্টি হয়েছে। 2017 টেট পাসকারীদের পক্ষ থেকে সাদিক বিশ্বাসের যে মামলা, তারা আজ কথা বলে। তাদের যে যুক্তি, এই মামলা আমাদের 2017 টেট পাসকারীদের প্রতি বিশেষভাবে ইফেক্ট ফেলছে, বা আমাদের যে রিক্রুটমেন্ট প্রসেস গুলো ঘটছে সেখানে গিয়ে আমাদের এই ভ্যাকেন্সিটা সেখান থেকে তুলে নেওয়া হচ্ছে, বা এই 3929 ভ্যাকেন্সিটা টোটালটা আমাদের ভ্যাকেন্সি থেকে কেটে নেওয়া হচ্ছে। তো বিচারপতিরা কিন্তু এই প্রশ্ন করেন যে আপনারা কিভাবে এফেক্টেড হচ্ছেন, 2017 কিভাবে তার সেখানে প্রভাব ফেলতে পারে, কেননা এই নিয়োগ প্রসেসটা সম্পূর্ণটা তো 2014 টেট থেকে সংগঠিত হয়েছে। তো সেক্ষেত্রে সাদিক বিশ্বাসের যে মামলা, সেই মামলাটা অনেকটা কিন্তু ব্যাকফুটে চলে এলো। তো সামগ্রিকভাবে মাননীয় বিচারপতিরা কিন্তু আজকে এই মামলার মূল বক্তব্যের দিকে বা মূল যে বিষয়, সেই বিষয়বস্তুর দিকে কিন্তু তারা ঢুকে গেছিলেন। এতদিন শুনানিতে হালকা হালকা উপর দিয়ে শুনানি চলছিল, অল্প সময় শুনানি চলছিল, কিন্তু আজকে কিন্তু মামলাটির কিন্তু একটা ভিতরে ভিতরে অনেকটা ডেপথে এই মামলাটির শুনানি প্রক্রিয়া চলেছে। তো এই 3929 এর এই মামলাটি আগামীকাল অর্থাৎ 9 মে 2024 তারিখে শুনানির জন্য লিস্টেড হয়েছে। সেই বিষয়টা কত নম্বর সিরিয়ালে লিস্টেড হয়েছে সেই বিষয়টা বিস্তারিত দেখবো। সুপ্রিম কোর্টের সরাসরি কজ লিস্ট আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা সরাসরি কজ লিস্টের মধ্যে যাই। তো আমরা যেটা দেখতে পাচ্ছি, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার যে ডেইলি কজ লিস্ট, সেই কজ লিস্টটা আমরা দেখছি। ডেটটা এখানে দেখতে পাচ্ছি, দেখুন 9 মে 2024 তারিখে কোর্ট নাম্বার 6 এ অর্থাৎ মাননীয় বিচারপতি ঋষিকেশ শ এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ, সেই বেঞ্চ সকাল 10:30 থেকে বসতে চলেছে। তো এই মামলাটি মিসলেনিয়াসের যে মেন লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু লিস্টেড হয়নি, এবং সাপ্লিমেন্টারি যে লিস্ট সেই লিস্টেও কিন্তু লিস্টেড হয়নি, কিন্তু রেগুলারের যে লিস্ট, রেগুলারের যে মেন লিস্ট, সেই মেন লিস্টে 9 তারিখের এই যে লিস্ট আমরা দেখতে পাচ্ছি, এই লিস্টে কিন্তু লিস্টেড হয়েছে। তো আমরা দেখব কত নম্বরে এই মামলাটি লিস্টেড হলো 3929 এর মামলা। তো আমরা সরাসরি আমরা যেটা দেখতে পাচ্ছি, আলী হোসেন মন্ডল ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এই যে মামলা, তার কেস নাম্বার আমরা দেখতে পাচ্ছি 1873 2024 এর। এই মামলাটি আগামীকাল 101 নম্বর সিরিয়ালে লিস্টেড হয়ে গেছে। তো আগামীকাল মাননীয় বিচারপতি ঋষিকেশ রায় এবং প্রশান্ত কুমার মিশ্রের যে বেঞ্চ কোর্ট নাম্বার 6 এ সুপ্রিম কোর্টে এই মামলাটি শুনানির জন্য ইতিমধ্যে লিস্টেড হয়ে গেছে। সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন এই মামলার সঙ্গে আরো যে কানেক্টেড ম্যাটারগুলো রয়েছে, এখানে দেখুন আইএ ফাইলগুলো আপনারা দেখতে পাবেন, এবং কানেক্টেড ম্যাটারগুলো রয়েছেন 101 নম্বরে যে কানেক্টেড ম্যাটার রয়েছে, প্রথমে 101.1 এ রয়েছে এখানে কেস নাম্বার, এখানে আমরা দেখতে পাচ্ছি, এবং মামলাটির পিটিশনার যে সাদেক বিশ্বাসের যে কথা বলছিলাম তার যে কেস নাম্বার সেটা কিন্তু এখানে লিস্টেড হয়েছে কানেক্টেড ম্যাটার হিসেবে। এবং অন্যদিকে এর সঙ্গে আরো যে মামলাগুলো রয়েছে, আইএ ফাইলগুলো রয়েছে, সেখানে কিন্তু এখানে যুক্ত রয়েছে। তো এর সঙ্গে আরেকটা মামলা রয়েছে, আইএ ফাইলগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন কানেক্টেড ম্যাটার হিসেবে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন করেছিল যে মামলাটি ভার্সেস আলী হোসেন মন্ডল, সেই মামলাটি কানেক্টেড ম্যাটার হিসেবে 101.2 নম্বরে সিরিয়ালে লিস্টেড হয়েছে। অর্থাৎ সমস্ত মামলাগুলো কিন্তু শুনানির জন্য লিস্টেড হয়ে গেছে। এর সঙ্গে অনেকগুলো এখানে দেখুন সমস্ত বিষয়গুলো এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো আগামীকালকেই কিন্তু এই 3929 মামলার একটা গুরুত্বপূর্ণ ফাইন্ডিংস আসার একটা সম্ভাবনা তৈরি হয়েছে, কারণ মাননীয় বিচারপতিরা তারাও চেয়েছেন যে এই মামলাটা দীর্ঘায়িত না করে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি ঘটুক। তো সেক্ষেত্রে যারা এই মুহূর্তে পিটিশনার রয়েছেন তারা তো বেনিফিটেড হবেন, অবশ্যই হবে, কিন্তু সামগ্রিক রায় আসে কিনা সেই বিষয়টা দেখার। তো দেখা যাক আগামীকাল কি কি আপডেট উঠে আসে। এই চ্যানেলের মধ্যে আপনারা সমস্ত আপডেটগুলো পেয়ে যাবেন, তাই চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক এবং কমেন্ট করে যাবেন। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন পরবর্তী এই ধরনের আপডেট পাওয়ার জন্য। সকলকে ধন্যবাদ।